স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। অনেকগুলো সংবাদ হাতে রয়েছে, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানাতে চাই। একজন ফেডারেল বিচারক বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তারা যেন কয়েক দিনের জন্য সমস্ত সিগন্যালের যে বার্তাগুলো রয়েছে সেটি যেন তারা সংরক্ষণ করেন, কারণ একটি মামলার কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। ওদিকে গ্রুপ চ্যাটে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হয়নি। হোয়াইট হাউসের এমন দাবির মুখে সিগন্যাল চ্যাটের সম্পূর্ণ তথ্য প্রকাশ করলো দ্য আটলান্টিক। রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরাও প্রথা ভেঙে সিগন্যাল কেলেঙ্কারির জন্য একদম উচ্চ পর্যায়ের তদন্তের আহ্বান জানিয়েছেন। কিভাবে স্পর্শকাতর এই চ্যাটিংটি আসলে কিংবা চ্যাট গ্রুপের তথ্য আসলে ফাঁস হলো সেটি তারা প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন, এবং এই ঘটনায় যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে বলে তারা হুঁশিয়ারি করেছেন। এটা ছিল আমেরিকার প্রসঙ্গ। আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশে ক্ষমতা হারানোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ বিদেশ সফরের গন্তব্য ছিল চীন। আবার ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবেও কিন্তু চীনকেই বেছে নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 26শে মার্চ থেকে শুরু হতে যাওয়া 4 দিনের এই সফরে তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 18ই মার্চের যেটি বেইজিং এ হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হবে। এটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সর্বোচ্চ পর্যায়ের প্রথম এটি দ্বিপাক্ষিক সফর। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি আসলে বেশ গুরুত্বপূর্ণ। কি ধরনের বার্তা আসলে এই বৈঠক থেকে বাংলাদেশ পাচ্ছে, অথবা কূটনৈতিক দিক থেকে বিবেচনা করলে আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনার জন্য আজকে আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, এবং আমার সাথে আরো রয়েছেন আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাহফ মিসবাউদ্দিন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, মাহফ মিসবাউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি। সিগন্যাল কেলেঙ্কারি গত কয়েকদিন ধরে 3-4 দিন ধরেই আসলে আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ আলোচিত এবং সমালোচিত একটা বিষয়। এরকম স্পর্শকাতর একটা বিষয়। প্রথম কথা হচ্ছে ট্রাম্প প্রশাসন এটাকে কেন, মানে এটা যে আসলে একটা ভুল হয়ে গেছে, এটাকে আসলে ভুল বলে কেন স্বীকৃতিই দিচ্ছে না। আবার অপরদিকে একটু এটাও যুক্ত করতে চাই যে রিপাবলিকান পার্টির যে সিনেট সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে যথাযথ যদি তদন্ত করা না হয় তাহলে বড় ধরনের রাজনৈতিক সমস্যা হবে। বড় ধরনের রাজনৈতিক সমস্যা, কি ধরনের রাজনৈতিক সমস্যার শঙ্কা করছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক আসতেছে। সরি, না, ট্রাম্পের বিষয়টা তো আমরা প্রথম 4 বছরে দেখেছি। যারা দেখেন নাই তারা গত 100 দিন দেখেছেন। এই 100 দিনে তিনি 104টি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, এবং সেগুলির ভিতরে আমি খালি এটা বলে শুরু করবো, তারপর ওখানে আসছি। আপনি দেখছেন যে 104টার ভিতরে 17টাই ছিল to shrink, to cut down the United States government, including USAID, we know, including Department of Education, including Social Security, Medicaid, Medicare, everything. And then he has, out of 104, 16 of them is on trade policy, tariff on imports. This guy or his administration do not even understand that tariffs means when something comes from the neighboring country or any country, it has a price. Now, if the United States put a 20% tariff on it, a $100 thing now is $120. So now when it comes to the market, we, the customer, the American people, 335 million people will be paying that 120 million that he used to pay, 100 million. $100. This is the problem. And then আপনি জানেন এর ভিতরে 104টার ভিতরে 5টাই ডিরেক্ট vindictation. He is very vindictive. He want to take the those who did not support him, those previously, including the Biden, even New York State Attorney General, New York City District Attorney, all these people, the
Secret Service, the protection they provided from them. So this alone indicates that this guy is very vindictive. He's প্রতিশোধ এবং তার নিজের self-centered. Whatever he wants, it has to benefit him. By this time, he's cutting, and he brought Elon Musk from somewhere who is not elected, who is not selected. It is only he brought him because his election, we strongly believe that even last election, there is something happened. How can he win all the 6 states that is supposed to be in a toss-up? So anyway, apart from this, what is happening now, the Republican is still sleeping, and sleeping with him vigorously. They are not waking up. If they don't wake up, it will be very difficult for Democratic Party alone to stop him completely until or unless the 3 special election is going on in the Congress, Hakim Zepis goes those, or in the midterm election, if there is majority comes in the House, and then most of the things will be stopped. But his executive order will continue, and that is what we have taken. Now, the cut he's doing, look at this, the immigrant, the minorities, the poor, the Muslims, all over, every kind of minorities in America is suffering under him. And then, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে তার যেসব রেড স্টেট সেখানকার লোকেরাও একইভাবে সাফার করতেছে তার বর্তমানকার ডিসিশন এবং ইকোনমিক স্টেপের জন্য। আমি মনে করি যে ক্রমান্বয়ে তার জনগণ হয়তো এখনো তো 74 মিলিয়ন তার ঘাড় সাপোর্টার, এটা যদি কমে 60 মিলিয়নেও আসে, তাহলে ফিউচার অফ দ্য আমেরিকা উইল বি ব্রাইট। রাইট নাও everything is against people. His policy to null and void the citizenship by birth, his null and void policy now, even if you are a green card holder and you want to travel in your own country or anywhere, you cannot come inside the country without the vigorous checks. So all these things, if it does not bother the Republican, especially those who are in Senate, the country will be in trouble. And I think the only way, if at least 5-6 of those Republicans, we are talking about some of them already, if they stand to stop Trump's disorderly behavior, his self-centered activities, and as late as the attack on Houthis, the way it is published, it is totally unequivocally classified events. But still, it is nothing. It can happen. Oh, yes, Sanghabi got included. We always do this. Channel 5 is saying all those things. But the guy who was included in there is Jeffrey Goldberg. It's a Jewish agent. But if anybody wants to say something else, it is up to them. But I will be saying until I die. Goldberg is a Jewish agent. He works, of course, Atlantic. That is a different story than any good newspaper. That is why they share this information. Because Houthis are bombing by Israel too. So they are, in fact, indirectly, mutually exchanging the steps that America is taking. They give a damn whether Russia knows, anybody knows. Because their goal is to dismantle the current system and get the benefit for them. There is a proposal in this budget. The Republicans just passed it. It has a proposal to cut the taxes to 64% American, but in fact, 64% poor American will be paying for top 2% American to receive a $2 trillion tax credit. So everything, if people do not understand, in our community, those who voted for Trump and said that, Mr. Bhai, you don't understand politics. I told them then, I am telling them now, they made a grave mistake. The time is now to come with us in the street, in fighting mode, without fighting. His 200 years old that American order, that is wartime order that he reinstated. Our people should know, the Muslims should know, this is the same law they brought during First World War
to bring all Chinese into জি consideration. মাফ মেসাউদ্দিন, আমরা মনে হয় যে আপনার কথা বুঝতে পেরেছি। আমি আসবো আবারও আপনার কাছে। আমি Sure. Thank you. জি জি প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, অ্যাকচুয়ালি আপনার পর্যালোচনাটা শুনবো যে সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে আসলে নানা জায়গা থেকে অভিযোগ করছে, এমনকি হচ্ছে রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরাও আসলে এটার তদন্ত চাইছেন। সেই জায়গায় ট্রাম্প প্রশাসন আসলে এটাকে যে ভুল, সেই ভুলের স্বীকৃতি দিচ্ছে না, উল্টো আসলে সেই সাংবাদিকের রোষানলে পড়তে হচ্ছে যে সাংবাদিক ভুল করে এটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। আপনার পর্যালোচনা শুনি। আজকে আদালত একটি রায়ও দিয়েছে। আপনাকে ধন্যবাদ। মেজবা ভাইকে শুভেচ্ছা। এই দ্বিতীয়বার মেজবা ভাই ওয়ালাইকুম আসসালাম। তো ট্রাম্প সম্পর্কে আমি বলবো যে ট্রাম্প যে একটা রেসিং বল, সেটা তো আমার ওই রিপাবলিকান করে একজন কনসারভেটিভ বই লিখেছিলেন। বইটার টাইটেল হলো এভরিথিং তো সেরকম একটা দেখতে পাচ্ছি। আপনার এই যে ঘটনাটা ঘটেছে যে আপনার সিগন্যাল গেট বলবো, এই সিগন্যাল অ্যাপ ঘটনাটা ঘটে, সেখানে যেমন আপনি বললেন যে সত্যিকারের পরিবর্তে তারা যাকে করেছিল, যাকে সংযোগ করেছিল, তাকে হ্যাঁ, এটা সত্য যে একজন লিবারেল তিনি মানুষ, তার আমাকে সাথে খুব ভালো সম্পর্ক। তিনি ইসরায়েলের সিটিজেন, তিনি সাপোর্ট, কিন্তু ইসরায়েল এবং প্রশাসনের ইসরায়েলের প্রতি নীতি যেগুলো ক্রমশ চেঞ্জ হচ্ছে, যার সাথে ঘটনা হয় তিনি ইসরায়েলি সে হচ্ছে জেফি গোল্ড। এখানে শুধু যে সাংবাদিককেই আক্রমণ করা হচ্ছে সেটাই দেখেন। সম্ভবত আজ একটা রুলিং তিনি বলেছেন যে এই যে এদের যে গ্রুপটা যে চ্যাট হচ্ছিল তার কোনো রেকর্ড যেন মুছে ফেলা না হয়, সে ধরনের একটা। এবং সেই জাজটা হচ্ছে জেমস বোর্সবা, যে জাজ আপনার ওই যে প্লেন পিছনে চলে আসার নির্দেশ দিয়েছিলেন, যে ইমিগ্রেন্টের ব্যাপারে একটা রুলিং দিয়েছিলেন। এই জাজটা যে নির্বাচিত হয়েছিল সেটা কি বলবো, ওটা হচ্ছে আপনার কি বলবে, কাইন্ড অফ লটারির মাধ্যমে, যেটা ওই ট্রাম্পের যে রেকর্ডের ব্যাপারে যে কেসটা ছিল ফ্লোরিডায়, যেখানে আইলিন ক্যানন ছিল তার জাজ, তাকেও যেমন যেভাবে নির্বাচন করা ছিল সেইভাবে নির্বাচন করা হয়েছে, কিন্তু সেখানে জাজ তো সে অ্যাটাক করেছে যে তাকে এই কেসের ব্যাপারে নির্বাচনের বোধহয় কোনো রকম ঘাটতি আছে বা কোনো রকম পার্সিয়ালিটি আছে, কোনো রকম বায়াস আছে, এইভাবে সে অ্যাটাক করছে। তো একটা আশার কথা সেটা হলো যে রিপাবলিকানরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে সে কিন্তু একটা ধস নিয়ে এসবে, মানে শুধু যে দেশের জন্য তাই না, পার্টির জন্য। হয়তো দেখা যাবে যে মিড টার্মে তাদের একটা ভরাডুব হবে, যেটা বুঝতে পেরে তারা কিন্তু এই ব্যাপারে খুব একটা ছাড় দিচ্ছে না। তারা এটা ইনভেস্টিগেট করবে। ইনফ্যাক্ট আপনার সিনেটের যে আর্ম সার্ভিসেস কমিটি, ইন্টেলিজেন্স কমিটি, দুটো কমিটি কিন্তু তারা বলেছে যে তারা এটা ইনভেস্টিগেট করবে, থরলি ইনভেস্টিগেট করবে। হ্যাঁ, তো এটা একটা আশার বাণী আমি দিচ্ছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। আমাদের সময় স্বল্পতা রয়েছে। মাফ মেজবাউদ্দিন, খুব ছোট্ট করে একটু আপনার কাছ থেকে পর্যালোচনা শুনবো। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে চীনে অবস্থান করছেন। এটি তার প্রথম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। চীনের সাথে ভারত কিংবা আমেরিকার দ্বন্দ্ব সেটি অনেকাংশে স্পষ্ট। বাংলাদেশের সাথে ভারতের বর্তমান বাংলাদেশের যেই সরকার, সেই সরকারকে নিয়ে
ভারতের একটা অভিযোগ তো রয়েছে, সেই জায়গায় এইরকম একটা পরিস্থিতি আবার বাংলাদেশ নিয়ে আমেরিকার বক্তব্য কি? যখন জো বাইডেন ছিল তখন আমরা কিছুটা হলে ধারণা করতে পারতাম, কিন্তু ট্রাম্প প্রশাসনের বক্তব্য আসলে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত খুব একটা স্পষ্ট না। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটা উচ্চ পর্যায়ের চীনের সাথে হচ্ছে। ভারত কিংবা আমেরিকা এই বৈঠককে আসলে কিভাবে দেখতে পারে বলে আপনি মনে করছেন? জি, আমি as a Bangladeshi, I have been always the ambassador of Bangladesh without any recognition. That is what I have been doing last 41 years. This is the best thing Professor Yunus has taken the steps towards the success of Bangladesh. আপনারা জানেন বাংলাদেশের ইন্ডিয়া যে আমাদের বন্ধু, আমি জানি না কিভাবে বন্ধু হইল। ফারাক্কার পর থেকে শুরু করে যে ৩০টা বাঁধ সারা বাংলাদেশের চারদিক দিয়ে তারা নির্মাণ করেছেন, ইভেন ইন্টারন্যাশনাল লকে ব্রেক করে পানির জন্য, কিন্তু পানির একটা হিস্সা ইউনাইটেড নেশনস থেকে আসে, সেটাও তারা মানে না। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে মহাপ্রকল্প হাসিনা আলাপ করছিলেন, হানিফা ওখান থেকে তারা তাইসা ইন্ডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে এটা বন্ধ করতেছে। তিস্তার যে প্রকল্প, এটাকে বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশ চ্যালেঞ্জিং এন্ড দি টাইম ইজ নাও। আমাদের সময় আসছে যে আমরা এই বর্তমান প্রশাসনগত কয়েক মাস যাবত যেভাবে চালিয়ে আসছে, আমরা ইন্ডিয়াকে প্রত্যেকটি বিষয়ে চ্যালেঞ্জ করি। এখন চায়নার সাথে যে আমি মনে করি দিস উইল চেঞ্জ বাংলাদেশ, বাট ইট হ্যাজ টু বি ডান ইন্টেলিজেন্ট। China has money. China has got all African countries. China is buying all the islands in the Atlantic and Pacific Oceans. China has bought Sri Lanka. They are going to buy Bangladesh too. But we don't want to be sold. I think Yunus is the only one who can make a সিদ্ধান্ত নিতে পারবে যেটা দিয়ে আমাদের নেশনের উপকার হবে। আপনারা জানেন যে তারা অলরেডি অ্যানাউন্স করছে যে 60,000 মতো করে একটা হসপিটাল বানানো হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটার উপরে কথা হবে আমি মনে করি। এবং সেই কথা অনুযায়ী তারা বলছে যে জায়গা আমাদেরকে তোমরা ঢাকাতে দিতে হবে না, আশেপাশে না দিলে চলবে, যদি অল ওভার দি কান্ট্রিতে যে কোনো জায়গা দাও আমরা সেটা করবো, এবং ইন্টারন্যাশনাল সমকক্ষ হসপিটাল সুযোগ সুবিধা। এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া যখন 5ই অগাস্ট হলো, তখন তো আমাদের রোগীদের জন্য ভিসা বন্ধ করে, তাতে ইন্ডিয়াতে এখন 4 লক্ষ লোক দেখা, তাদের হসপিটালগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তারা এই গত সপ্তাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত মোদির বাড়ির সামনে মিছিল করতেছে ডাক্তাররা, নার্সরা, to stop this visa hold on Bangladesh, because they cannot survive. Calcutta cannot survive. Calcutta's business are closing. So India might $15 billion India has earned every year from Bangladesh through the Indian shopping and Indian hospital. So আমরা চাচ্ছি ইন্ডিয়া থেকে শিক্ষা নেওয়া দরকার, যেটা সেটা হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে মাইনরিটিদের কোনো মূল্য নাই, অথচ তারা সারা পৃথিবীতে নাম্বার 1 ডেমোক্রেসি বলে চিৎকার করতেছে। গুড নিউজ ইজ কামিং। দিস উইক আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট কেম আউট। দে নাও কনসিডার ইন্ডিয়া অ্যাজ এ টেররিস্ট কান্ট্রি। দে হ্যাভ নট ডিক্লেয়ার্ড ইট, বাট আই টেল ইউ কানাডা, ফ্রান্স, European unions have already announced, because it is a terrorist country and the way they are treating the minority, especially Muslim. This is terrible. It will happen in Kashmir. They made it like it is the Palestine for Israel. So all these things will be the part of the discussion, I believe, strongly. And also, with Professor Yunus's visit, I think China will understand how to come, because they cannot come and buy us. We have a lot of good people. Dr. Yunus is worldwide famous, renowned. To play with him, you need a bigger plan. And I think China is the right one, and they are playing with him, they will be doing so. So I think this visit will bring a lot of good things to Bangladesh. Even the goods guli China থেকে আসে,
এর সাথে যদি আমাদের গুডস যদি আমরা ওখানে পাঠাতে পারি, সেই অনুযায়ী যদি আমাদের যে ব্যবসার সুযোগ সুবিধা বর্ডারের সাথে খুব খুব ক্লোজলি করা হয়, এতে ইন্ডিয়া বুঝতে পারবে যে উই ক্যানট ওয়েটিং টু রিলাই অন দেম এগেইন। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস মেসেজ। জি নিশ্চয়ই মাহফুজ উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি একটু ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছেও যাব। মাহফুজ উদ্দিন যেটি বলছিলেন, আমাদের বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যের কথা বলছিলেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে কিংবা এই চীন সফরের আগে কিন্তু আসলে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে চীনের সাথে কথা হয়েছে আম, কাঁঠাল, পেয়ারা রপ্তানি করার বিষয়ে। ডক্টর মুনির মুস্তফা আলী, এই সফরটা কি আসলে আম, কাঁঠাল, পেয়ারা বেচা কেনার বাইরে এসেও কূটনৈতিকভাবে বাংলাদেশের অনেক বেশি লাভবান হওয়ার যে সম্ভাবনা, সেটিকে আপনি কতটুকু দেখেন? এই সফরে বিক্রি হবে না, কেনা বেচা হবে না, এ ধরনের কিছু পাওয়ার আশা আমি করি না। কারণ ইউনুস গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট না, আমার মনে হয় না চায়না তাদের সাথে এমন কিছু করবে বা করার সময়ও আছে। আসলে তো এই গভর্নমেন্টটা বেশি দিন থাকবে না, আর এর মধ্যে আমার মনে হয় না এরকম কোনো ধরনের কোনো চুক্তি হবে। তবে যেটা হবে সেটা হলো, তারপরে আমি বলবো যে সফরটা সঠিক আছে, কারণ চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আমরা যদি এই বিগত গভর্নমেন্টের আমলেও দেখি যে আমাদের বাংলাদেশের আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো, সেগুলোর পার্টনার কিন্তু চায়নাই ছিল। চায়না না হলে সেগুলো হয়তো হতো না। ভারতের কাছ থেকে আমরা সে ধরনের কোনো হেল্প আশা করতে পারি না। তাহলে সেদিক থেকে ভালো আছে। অর্থনৈতিক দিক দিয়ে চায়না আমাদের কাছে খুবই মূল্যবান। মেজো ভাই যেমন বললেন যে তাদের টাকা পয়সা আছে, তাদের টেকনোলজি আছে, তাদের সবকিছুই আছে, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশে। তবে ইন্ডিয়ার ব্যাপারে আমি একটু ভিন্ন চোখে দেখবো। আমি আরেকটা কথা বলি যে আপনার তিস্তা প্রকল্প, যেটা চায়না করতে চেয়েছিল, আবার হাসিনা গভর্নমেন্ট পিছিয়ে আসলো, কারণ ভারত তো একটা আগ্রহ দেখিয়েছিল যে তারা এটাকে পিক আপ করবে। আমার মনে হয় না ভারত কিছু করবে। এই তিস্তা প্রকল্পটা যদি ইউনুস সরকার করতে পারে বা এই ব্যাপারে কোনো একটা এগ্রিমেন্টে যেতে পারে, তাহলে সেটা একটা ইতিবাচক হবে। এখন ভারতের ব্যাপারে মেজবা ভাই যেটা বলেন, ওখানে আমি একটু দ্বিমত পোষণ করবো। ভারত যাই হোক না কেন, যে চোখেই দেখুক না কেন আমাদের, তারপরে সে বিশাল একটা দেশ, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, সেটা আমি আশা করবো। মানে চায়নার সাথে বন্ধুত্ব মানে এই নয় যে সে ভারতের সাথে বন্ধুত্ব থাকবে না। আপনি যে কূটনৈতিক বিষয়টা আপনি উল্লেখ করেছিলেন আপনার ইন্ট্রোডাকশনে, কূটনৈতিক দিক দিয়ে তো আমাদের দেখতে হবে যে আমরা কাউকে আমরা বৈরী করবো না, সবাইকে আমরা বন্ধু করবো। সেটা একটা মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, করতে পারে। আমি আশা করবো যে তিনি এই ব্যাপারটা আলাপ করেন এবং এই ব্যাপারে কিছুটা সামনের দিকে অগ্রসর হন। সেটা হচ্ছে আপনার এই রোহিঙ্গা ইস্যুটা। আমরা সবাই জানি যে মায়ানমারের সাথে চায়নার কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক, এবং চায়নার কিন্তু বিশাল ইনফ্লুয়েন্স সেখানে। এই ব্যাপারে কিন্তু চায়না যদি চায় আমাদেরকে হেল্প করতে, তারা করতে পারে। এই কূটনৈতিক দিকটা ইকুয়ালি ভালো হবে। আর ভূরাজনৈতিক ব্যাপারে কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে। আমাদের খুব বেশি চায়নার দিকে ঝুঁকে গেলে আবার এদিকে দেখা যাবে যে আপনার ইউরোপ, আমেরিকা কিন্তু আমাদের থেকে আবার সরে গেছে। এক ধরনের বৈরিতার সংখ্যা থাকে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা আরো চলতে পারতো, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আমি খুবই দুঃখিত সময় দিতে পারছি না। মাহফুজ উদ্দিন এবং ডক্টর মুনির মুস্তফা আলী দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।